গল্পের খোঁজে আমাকে আর বাইরে যাওয়ার দরকার হয় না, কারণ ঘরেই আমার এত প্লট মজুত আছে। বাইরে গিয়ে করবোটা কি? কোথায় হাতড়ে বেড়াবো? দরকার নেই তো। আসলে কি, যখন আমার ছেলেমেয়েরা ছোট ছিল তখন তাদের পেছনে ছুটতে গিয়ে ওদের ছেলেবেলাটা সেভাবে খেয়ালই করা হয়নি। কখন যেন তারা নিজের মতন বড় হয়ে গেল। সেই মজাটা এখন সুদে আসলে পুষিয়ে নিচ্ছি। গল্প নয়, এ যে আমার সবচাইতে প্রিয় শো, যেটা চলছেই চলছেই চলছেই। বসে বসে ভাবছিলাম, আসলে এখন ভাবনা ছাড়া আর তো কোনো কাজ নেই। হঠাৎ আমার চিন্তায় ছেদ পড়ল। পাশের ঘর থেকে বিকট এক আর্তনাদ ভেসে এলো। উ পায়ে খুব জোর লেগেছে, ঠাম্মা শিগগিরই এসো। নাতি ঠাকুরের আওয়াজ ছিল। নাতি ঠাকুরের আওয়াজ পেয়ে তড়িঘড়ি ছুটে যাই ওদের ঘরে। না জানি কী সর্বনাশ হয়েছে। গিয়ে দেখি আমার নাতি ঠাকুর খাটে গড়াগড়ি খাচ্ছে। কি হয়েছে না, দৌড়ে ঘরে আসতে গিয়ে মজবুত কাঠের খাটে হাঁটুতে ধাক্কা খেয়েছে। পাশে মিটিমিটি হাসি নিয়ে নাতনি দাঁড়িয়ে আছে। ওর হাসি দেখে বলাই বাহুল্য ব্যথার মাত্রা বাড়তে থাকে। আইস প্যাক হাঁটুতে চাপানো হলো। বরফ হয়ে যাওয়া সেই পদার্থ বেশিক্ষণ সহ্য করা খুব কঠিন। কাজে আইস প্যাক একবার উঠছে একবার নামছে। আস্তে আস্তে দেখছি ব্যথাটা খুব বাড়ছে, অথচ না আছে ফোলা, না আছে বাইরে কোনো কালশিটে, মানে যেগুলো দেখলে পরে বোঝা যায় বাইরে থেকে যে ব্যথাটা খুব জোর হচ্ছে। তো সেরকম কোনো লক্ষণ নেই। বললাম, একটু উঠে দাঁড়াতো দাদা। পারবো না গো ঠাম্মা, খুব ব্যথা করছে, একদম পারবো না। আচ্ছা চল, আমার হাতটা ধর, এবার একটু দেখ তো পারিস কি না। না, কিছুতেই কিছু হচ্ছে না। নাতনি বুদ্ধি দিল, দাদা তুই কি দাদাইয়ের লাঠি নিয়ে একটু চেষ্টা করবি? অতি কষ্টে ক্ষীণ কণ্ঠে বলল, আচ্ছা দে, দেখি পারি কি না। নাতনি মুখে মিচকে হাসি নিয়েই ফিরে এলো দাদাইয়ের লাঠিটা হাতে করে। ছেলে এবারে নড়ে চড়ে বসলো। লাঠি তো ঠিকমতো ধরতেও জানে না, কাজেই ঠিকঠাক ধরিয়ে দাঁড় করাইতেই দেখি একটু একটু পারছে। এদিক ওদিক ঘুরে নিল লাঠি হাতে, দুটো চকলেট খেলো, একটু শরবত খেলো। ওর মা, মানে আমার বৌমা, এবার বলল, একটু ঠিক হয়েছে মনে হচ্ছে না রে, তাহলে এবার একটু পড়াটা করে নে। শুনেই একেবারে শুয়ে পড়ল। এতক্ষণ হাঁটাহাঁটিতে ব্যথাটা খুব বেশি বেড়ে গেছে। ওর মা বলল, তাহলে আর কি করা যাবে? বিকেলে গড়িয়াহাটে যাবার প্ল্যান আছে আগে থেকেই। তুই তো পারবি না, আমরাই ঘুরে আসবো। তুই বাড়িতে থাকিস তাহলে ঠাম্মার কাছে। মন্ত্রের মতো কাজ হলো। ছোকরা বলে উঠল, এখন তো সবে সকাল 6টা মা, বিকেল পর্যন্ত ঠিক হয়ে যাবে মনে হয়। হয়ে যাবে মনে হয় না, ঠিক হয়ে যাবে। লাঞ্চের সময় দেখলাম সে লাঠি হাতেই চলাফেরা করছে। ব্যথাটা তখনও যেমনকার তেমনিই আছে, একটুও কমেনি। বিকেল 5টা 5:30 নাগাদ আমি আমার টেবিলে বসে কিছু লেখার চেষ্টা করছি, এমন সময় আমার ঘরে এসে লাফিয়ে লাফিয়ে দেখালো, লাফিয়ে লাফিয়ে দেখিয়ে দিল, ঠাম্মা আর একটুও ব্যথা নেই, এই যে যাচ্ছি। আমি বললাম, দেখ ভালো করে বুঝে দেখ, এক তো চেষ্টা কর না যেতে, কারণ যদি আবার ব্যথাটা বেড়ে যায় খুবই কষ্ট হবে। আর যদি যাবি ভাবছিস তাহলে এক কাজ কর, তুই দাদাই লাঠিটা হাতে করে নিয়ে যা, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে। যদিও সেটার আর দরকার হলো না। ছেলে দিব্যি লাফাতে লাফাতে চলে গেল। এ আমার নিত্যকার দর্শন। নাতির বয়স তখন ছিল 13, আর নাতনির বয়স তখন ছিল 10। পড়তে বসার আগে এমন নাটক এ প্রত্যেক দিনকার কাণ্ড ছিল। এরা হচ্ছে আমার ছেলের ঘরের। মেয়ের ঘরেও দুজন আছেন, তাদের কথা না বললে কি চলবে? তাদের বড়জনের বয়স 9, ছোটজনের বয়স 4। সেখানে আবার পড়াশোনার এমন জোয়ার যা ভাবাই যায় না। একদিন বড়জন ছোটজনকে ডাকছে, ভাই ভাই কাম, লেটস প্লে আউটসাইড। 4 বছরের মহাপণ্ডিত ভাইয়ের গম্ভীর উত্তর, নো নো, দিস ইজ নট প্লে টাইম অ্যান্ড আই অ্যাম ডুইং পড়াশোনা।
এবারে হাতে যে বইটা ছিল সেই বইটা সোজা না উল্টো কে দেখতে যাচ্ছে।